আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি সবকিছুকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রী যারা ষড়যন্ত্রকারী তারা অনেক দূর অগ্রসর হয়ে গেছে। আমি রাজিয়া আপার বক্তৃতা শুনতে পারিনি, মাহমুদুর রহমান সাহেবের বক্তৃতা আমি যেটা শুনলাম, এর থেকে যেটা আমরা বুঝতে পারছি আপনাদের সামনে পরিষ্কার, এই দেশের এমন কোনো ফ্রন্ট নেই যেখানে আগ্রাসী শক্তি কাজ করছে না এবং তারা অনেক দূরবর্তী পরিকল্পনা নিয়ে এ দেশকে একটা কলোনি করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং এই ব্যাপারে তারা অনেক ক্ষেত্রেই সফলকাম হয়েছে। সন্দেহ নেই যে আজকে বাংলাদেশের পতাকা আছে, বাংলাদেশের সংবিধান আছে, কিন্তু আমাদের সার্বভৌমত্ব নেই। আমাদের একটা সীমানা আছে কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নেই। এটা যদি থাকতো তাহলে আজকে দেশে অবস্থা হতো না। কিন্তু এই 16 কোটি মানুষকে চিরদিনের জন্য কেউ দাবিয়ে রাখতে পারবে না। পলাশির যুদ্ধ আমি দেখি নাই, পলাশির যুদ্ধে আমি অংশ নিই নাই। আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। আজকে যেমন সিলেট সীমান্তে আমার দেশের মাটি রক্ষা করার জন্য সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল, ঠিক তেমনি 1971 সালে এই যে আজকে ঢাকা শহরের রাজধানীতে বড় বড় নেতা, আমাদের মতো নেতা, আমরা কোনো কিছুই করছি না, সিলেটের সীমান্তের সাধারণ মানুষ, নাম না জানা মানুষ, তারা প্রতিরোধ করছে, ভারতীয়দের ফিরিয়ে দিচ্ছে। ঠিক ওই রকমই কিন্তু 1971 সালে আমার পজিশনটা ছিল। আজকের পজিশন ছিল না। আজকের পজিশন থাকলে আমি কাদের সিদ্দিকী যুদ্ধে যেতাম না। এক জেনারেল 2 বার যুদ্ধ করে জয় লাভ করতে পারে না, ওই হান্নান শাহ পারবে না। আমি কাদের সিদ্দিকীও পারবো না। হ্যাঁ, যদি মানুষ আবার দায়িত্ব নেয় তাহলে হয়তো ভেবে দেখা যেতে পারে। আমি কিন্তু চিন্তা করি আরেকটা কাদের সিদ্দিকীর জন্ম হতে পারে, আরেকটা হান্নান শাহর জন্ম হতে পারে। সেই পুরনো হান্নান শাহ নতুন হবে, পুরানো কাদের সিদ্দিকী নতুন হবে, এটা আমি বিশ্বাস করিয়া মানুষ না। আমি বড় পোর খাওয়া মানুষ। সেই জন্য বলছি 1757 সালে 23শে জুন যেদিন পলাশির প্রান্তরে সিরাজ পরাজিত হয়েছিল, বাংলা পরাজিত হয়েছিল, সেদিনও কিন্তু ওর আশেপাশে কৃষক লাঙ্গল চালিয়েছিল। যারা কাজ করে খায় তারা কাজ করেছিল। বাংলার স্বাধীনতা এলো কি গেল এটা কিন্তু কেউ ভাবে নাই। আজকেও কিন্তু আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি, নির্বিকার নিশ্চিন্ত মনে। আমরা কোনো কিছু ভাবছি না। ধ্বংসের প্রান্ত সীমায় প্রায় আমরা পৌঁছে গেছি। প্রত্যেক সোমবার বাংলাদেশের সরকারের মন্ত্রী পরিষদের সভা হয়, প্রত্যেক সোমবার। এটা এখন আমার বোনের সময়ও হয়, আমার ভাবি যখন ছিলেন তখনও হয়েছে, আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন ভাবিকে বানায় তখনও হবে, এটা বিধান, সেই জন্য হয়। সেই সভায় একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমরা অনেকেই কেউ তলিয়ে দেখলাম না, কারণ আমাদের আজকে তো আত্মমর্যাদা নেই, সম্মান বোধ নেই। আমাদের যদি পাছার কাপড় তুলে থুতু দিয়ে দেয় তাও আমরা বলবো কেউ দেখেছে কিনা। যদি দেখে না থাকে তাহলে তার আমাদের সম্মান গেল না, কারণ আল্লাহ যে দেখলেন এটা কিন্তু আমরা এখন আর কেউ মনে করি না। সেই সভায় একজন মুক্তিযোদ্ধাকে, তার নাম হচ্ছে একে খনকার, ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে সাংঘর্ষিক, এই দুটাকে একসাথে রাখা যাবে না। তাহলে সে তো মুসলমানও না, হিন্দু না, খ্রিস্টানও না, না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এরকম ধরনের মানুষ ওইরকম শিক্ষিত হলে বা ওইরকম পদে গেলে কারো আল্লাহ রসুলের প্রতি অত আনুগত্য থাকে না। আমার মতো তো লম্বাও না, অত গাধাও না। তো উনি বলছেন যে এটা সাংঘর্ষিক হলো। আমি বহুদিন পর একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমার ভগ্নীকে ধন্যবাদ দেওয়ার। উনি এই ভদ্রলোককে বলেছেন যে আজকে যে আপনি বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম এটা সাংঘর্ষিক, আজকে এটা থাকলে চলবে না। যেদিন এটা হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের সময় আপনি ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, আপনি সেদিন প্রতিবাদ করেন নাই কেন? আমি এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দেই এই সভা থেকে। তিনি সাথে সাথেও বলেছেন বঙ্গবন্ধু লাশ যখন পড়েছিল একটা হেলিকপ্টার নিয়ে যান নাই কেন? ওখানে দুইটা মানে, একটা হলো আপনি সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধান ছিলেন, আপনি প্রতিরোধ করেন নাই কেন? আরেকটা বলেছে যে আপনি লাশটা জানাজা পড়তে যান নাই কেন? কি বীর পুরুষ। সাথে সাথে এও বলেছে যে আমি যদি মারা যাই
সেই মৃত্যুর প্রতিরোধে আপনি যে কি করতে পারবেন ওটা আমার জানা আছে। আচ্ছা আপনারাই বলেন, এরকম কথা শোনার পর যে মন্ত্রী থাকে, মাহমুদুর রহমান এত বড় মানুষ ছিলেন না, তিনি আজকে অত বড় মানুষ হয়েছেন, সাহস দেখাতে পেরেছেন বলেই অত বড় মানুষ হয়েছেন। এই যে আল মুজাহিদি ভাই আমাদের থেকে অনেক বড় ছিলেন, মস্ত বড় মানুষ ছিলেন, যখন উনি 60-62তে বক্তৃতা করতেন তখন উনিও কাঁপতেন, মানুষও কাঁপতো, মাঠও কাঁপতো, আইয়ুব খান মোনায়েম খানও কাঁপতো। কিন্তু তার চাইতে কিন্তু মাহমুদুর রহমান আজকে অনেক নামের দিক থেকে, শক্তির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছেন, যে সঠিক সময় তিনি তার মাথা নত করেন নাই, মেরুদণ্ড ভেঙে দেন নাই, এই জন্য তিনি দাঁড়িয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব, আমার সম্পর্কে আপনারা আর বেশি ভাববেন না। আমি হলাম বঙ্গবন্ধুর প্রেমিক। আমি মেয়েদের সঙ্গে প্রেম করি নাই, আমার ওই একটা প্রেম হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবরে গালি দিবেন আর বসে বসে আমি আঙ্গুল চুষবো, ওই রকম আঙ্গুল চুষিনা মানুষ আমি না। আমার শ্বশুর বাড়ির লোকেরা এখন আঙ্গুল টাঙ্গুল চষে, আমি কিন্তু ওই মানুষ না, চুষিনা মানুষ না। সেই জন্য ভুল হয়, ত্রুটি হয়, দেশটা স্বাধীন করে দিয়েছেন, এখন সাজিয়ে নিন। শেখ মুজিব আর শেখ হাসিনা এক জিনিস না, এক জিনিস না। তাই একখানে মিলানোটা আমাদের অনেকেরই ভুল হবে। মানুষ বড় কাজ করতে গেলে নিশ্চয়ই দোষ হয়, ভুল হয়, ত্রুটি হয়, কিন্তু স্বাধীনতা না এলে এই প্রেস ক্লাবের এই ঘরের নিচে আমরা বসতে পারতাম না। দায়িত্ব তা কি তারা করে, তা কি করবার চেষ্টা করছে? সেই জন্যই তারা কিন্তু প্রকৃত অর্থে আওয়ামী লীগের সরকার হতে পারে, মহাজোটের সরকার হতে পারে, কিন্তু তারা বাংলাদেশের প্রকৃত জনগণের সরকার না। তারা জনগণের প্রতি দায়িত্ব পালন করে না। তাই এই ঐতিহাসিক দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কিছু সময় হলেও দেশের জন্য, মানুষের জন্য নিবেদিত ভাবে, নিষ্কুলস ভাবে কিছু সময় দিলেই বাংলাদেশ বড় সম্ভাবনাময় দেশ, এই দেশ বড় উর্বর দেশ। আমরা যে জঞ্জালের মধ্যে পড়েছি, এই জঞ্জাল পরিষ্কার করা কোনো কঠিন কাজ নয়।